তো ইলিশ মাছ তারা দেবেন না বলছেন, কিন্তু ইলিশ মাছ তারা স্টোরেজ করে রাখার মতো সুবিধা তাদের কাছে নেই। অবৈধ অনুপ্রবেশ, আমরা ত্রিপুরাকে করিডোর করে আমরা প্রায় সময় দেখতে পাই যে বাংলাদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ করছে, সেটা নিয়ে ভারতীয় নাগরিক হিসাবে তোমার কি বক্তব্য? আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সেখানে সেই মায়ানমার থেকে যারা রোহিঙ্গারা এসেছিলেন তাদেরকে সাহায্যার্থে বাংলাদেশ সেখানে শিবির করেছিল, আপনারা জানেন, প্রত্যেকেই দেখেছেন। তো সেই রোহিঙ্গারা বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশের একটা অবৈধ অনুপ্রবেশের একটা প্রচেষ্টা জারি রাখছেন। আমরা দেখেছি সেখানের মধ্যে মৌলবাদী যারা আছেন তারাও ভারতবর্ষের ভিতরে এসে সেখানের মধ্যে একটা মানে অস্থির পরিস্থিতি ভারতবর্ষের মধ্যে তৈরি করার একটা অপচেষ্টা সেখানের মধ্যে জারি রেখেছেন। আমাদের বিএসএফরা আমাদের কাঁটাতারের মধ্যে সুরক্ষা ব্যবস্থা মজবুত রাখছেন, এখানের মধ্যে প্রবেশ করতে পারছে না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা বা ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা প্রবেশ করছেন। এরকম তো তোমাদের এই গ্রামের সাথেই তো বাংলাদেশ সীমান্ত, বর্তমানে পরিস্থিতি তো বুঝতে পারছি। ঠিক আছে, এমন কিছু বুঝছি না, আমরা এখানে সব কিছু স্বাভাবিক রয়েছে, আগের মতোই রয়েছে। তবে আমরাও বুঝতে পারছি যে বাংলাদেশের বর্তমান অবস্থা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে বিএসএফরাও সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না এক্ষণে। আচ্ছা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে তাদের উপর যে নির্যাতন চলছে সেগুলো তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরাও দেখছো, সেই বিষয়গুলোকে নিয়ে কি বলবে? আসলে সেগুলো ঠিক নয়, কেননা দেখুন আমাদের বাংলাদেশ সেটাও ভুলে গিয়েছিল যে আমরা যখন আমাদের ইন্ডিয়া সরকার আগে যখন ছিল তখন আমরা ওনাদেরকে স্বাধীনতা পাইয়ে দিতে অনেকটা হেল্প করেছি। তো সেই জিনিসটা ওনারা ভুলে গিয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি ওনারা বলছেন যে আমরা ইন্ডিয়াকে ইলিশ দেব না, কিংবা আমরা ইন্ডিয়ার পণ্য বয়কট করব। ওনারা তো ওটাই জানেন না যে যদি ইন্ডিয়ার পণ্য বয়কট করেন তাহলে ওনারা অনাহারে মরে যাবেন। তাই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওনাদেরকে জানান দিতে চাই যে আপনারা এখনও সময় আছে, শুধরে যান, এটাই আমি বলবো। তোমার নাম কি? সাগর দাস। সাগর দাস বলেছেন যে আপনারা শুধরে যান। আসলে বিষয় কি যে হচ্ছে, প্রতিবেশী যারা হয়েছে তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হয়। বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা বাংলাদেশের উপদেষ্টা থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তাদের কাছ থেকে আমরা কিন্তু এই যে প্রতিবেশী বন্ধুসুলভ আচরণ এমন কিছু আমরা দেখতে পাচ্ছি। সীমান্ত ঘেঁষা গ্রাম, আমি আগে এই ভিডিওতে বলেছি যে আমি গ্রামের নাম দেব না, যেহেতু প্রায় 100 মিটারের কাছাকাছি আমাদের কাঁটাতার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি মনে হয় যে শেখ হাসিনা সরকার যেভাবে ক্ষমতা থেকে হটানো হলো এবং এই যে আগ্রাসন তাদের এবং আমাদের 7 সিস্টার ত্রিপুরা সহ যে তারা যে হুমকি দিচ্ছে, সেটাকে কিভাবে দেখছো ভারতের একজন নাগরিক হিসাবে? দেখুন, আমি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমি দেখেছি। আমরা সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে আমরা জানি যে বাংলাদেশে বর্তমান কীরকম পরিস্থিতি চলছে। এখানে আমাদের যে গ্রাম যেটা আছে সেই গ্রামের আমাদের পার্শ্ববর্তীই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র। তো বাংলাদেশ রাষ্ট্র দেখুন, একটা প্রতিবেশী যখন সুন্দর সুশৃঙ্খলভাবে থাকতে পারে না, নিশ্চয় আমরা এখানে শান্তিপ্রিয়ভাবে বসবাস করলেও আমাদের দুশ্চিন্তার কারণ আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশের মধ্যে আছেন। তো আমরা দেখেছি সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে কীভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, কীভাবে আমাদের সেখানে মন্দিরের উপর আক্রমণ করা হচ্ছে, আমাদের বিভিন্ন ধর্ম যে স্থান যেগুলো আছে সেগুলোর উপর আমাদের আক্রমণ কীভাবে বাংলাদেশের মৌলবাদীরা করছে, এগুলো আমরা দেখেছি। তো এটা আসলে অত্যন্ত নিন্দনীয় একটা বিষয়। বাংলাদেশ যে হুমকিগুলো দিচ্ছে বর্তমান সময়ে, শেখ হাসিনা সরকার যে পতনের পর যারা ক্ষমতাসীন হয়েছেন তারা ভারতকে নিয়ে যে ধরনের হুমকিগুলো দিচ্ছেন, আমরা দেখেছি যে তারা 7 সিস্টার দখলের কথা বলছেন। তো এটা বাংলাদেশের একটা ভ্রান্ত ধারণা, কারণ ভারত বর্তমান সময়ে কোন পজিশনে আছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশটাকে কোন জায়গার মধ্যে নিয়ে গেছেন সেটা সম্পূর্ণ বিশ্ব জানে। আমাদের ভারতবর্ষ বর্তমান সময়ে সম্পূর্ণ বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। এমনতর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যে ক্ষুদ্র হুঙ্কার সেটা আমরা ভালো চোখে দেখছি না। যদিও একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা বন্ধুত্বপূর্ণ, আমরা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা দেখেছি যে ওনারা যে হুমকিগুলা দিচ্ছেন, আমাদের ইলিশ দেবেন না, আমাদের ভারতীয় পণ্যগুলো ওনারা বর্জন করবেন, ভারতীয় পণ্য বর্জন করলে ভারতের বাজারের মন্দা পরিস্থিতি তৈরি হবে না। বাংলাদেশিরা যেভাবে হুমকি দিচ্ছেন আমরা দেখেছি যে তাদের হুমকিগুলো, তারা লসের সম্মুখীন হবেন। ভারতবর্ষ, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজি আমাদের কীভাবে সংসদের মধ্যে শেখ মুজিবুর রহমান এসে সাহায্য প্রার্থনা করেছিলেন, পরবর্তী সময়ে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষ কীভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল। 71-এ তাদের যে
স্বাধীনতা যেটা আছে সেই স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে ভারতের প্রত্যেক মানুষ আমরা যেখানের মধ্যে আছি, আমরা দেখেছি এখানের মধ্যে বাংলাদেশের মুক্তিভোজরা এখানের মধ্যে এসে ট্রেনিং নিয়েছে, এখানে ওই এলাকার মধ্যে ট্রেনিং নিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিভোজকে এখানে ট্রেনিং নিতে। আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিভোজ এই এলাকার মধ্যে আমাদের যারা গুরুজন যারা আছেন তারা বলেছেন যে বাংলাদেশের এই যারা মুক্তিভোজ আছে এই এলাকার মধ্যে তারা ঘাঁটি গেড়েছিলেন এবং আমাদের ভারতীয় সেনার সাহায্যে নিয়ে বাংলাদেশ স্বাধীনতা দেখেছিল। তো ভারতবর্ষের সংবিধানের মধ্যে উল্লেখ আছে যে ভারতবর্ষ যে কোনো জাতি যদি স্বাধীনতার জন্য লড়াই করে সেখানের মধ্যে ভারতবর্ষ সাহায্য করবে। আমাদের ভারতবর্ষ বন্ধুপ্রতিম দেশ হিসাবে বাংলাদেশকে সাহায্য করেছে। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার যখন ছিল সম্পূর্ণ বন্ধুত্বমূলকভাবে একটা সরকার আমাদের প্রতিবেশী হিসাবে ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান পরিসরে আমরা দেখেছি আমাদের যারা আত্মীয় স্বজনরা আছেন কীভাবে উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন। ওনারা রাত্রে হলে ওনারা নিশ্চিন্তে বাড়ির মধ্যে থাকতে পারেন। তাদের সাথে কি যোগাযোগ হয়? হ্যাঁ, আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি তারা যে বয়ানগুলো রাখছেন। আমাদের অসংখ্য আমাদের যে হিন্দু মা এবং বোনেরা আমাদের ফেসবুক লাইভের মধ্যে এসে বলেছেন তাদের কিভাবে পরিস্থিতি হচ্ছে। তো এটা নিয়ে আমরাও দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের আত্মীয় স্বজনরা সেখানের মধ্যে আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন সেটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। তাই আমরা চাই বারবার যে বাংলাদেশ যাতে শুধরে যায়। তারা যে ভুলগুলা করছে আমাদের ভারতবর্ষের এবং আমাদের এই এলাকার মানুষের যে একটা উৎকণ্ঠা আছে সেটা যাতে দূর হয়, তারা ভুলগুলা শুধরে নিয়ে আগামী দিন যাতে তারা সেখানে সুন্দরভাবে আমাদের যারা এখানে ধর্মীয় সংখ্যালঘু বর্তমান হিন্দু যারা বাংলাদেশের মধ্যে আছেন তাদের নিরাপত্তার যাতে ব্যবস্থা করে, আমাদের যে ধর্মীয় সম্পত্তি যেগুলো আছে, আমাদের মন্দির যেগুলো আছে সেগুলা যাতে তারা সুরক্ষার ব্যবস্থা করেন, সেটাই আমরা আশা রাখছি তাদের কাছ থেকে। ভাইয়ের নাম কি? সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্ত ভট্টাচার্য। তো সুদীপ্তদা যে কথাগুলি বললেন অনেক গভীরে যেতে হবে সেই কথাগুলি, কিন্তু বাংলাদেশের লোক, বাংলাদেশের যে মৌলবাদী জনতা আছে সেগুলা সেই কথাগুলিকে কতটুকু বুঝবে আমি তা জানি না বর্তমান পরিস্থিতিতে। এরকম যদি অনুপ্রবেশগুলা ঘটে, অবৈধ অনুপ্রবেশের ফলে এখানের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা পাল্টে যেতে বেশি দিন লাগবে না। তাই আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও সচেতন থাকতে হবে। এখানে যদি রোহিঙ্গা আমরা দেখি তাহলে তৎক্ষণিৎ আমরা যে স্থানীয় যে পুলিশ আছে তাদের নজরে সেই বিষয়টা আনতে হবে, বিএসএফের নজরে সেই বিষয়টা আনতে হবে। আমাদের এক কথায় আমাদের সেই অবৈধ অনুপ্রবেশকারীদের আমাদের ঠেকাতে হবে, কারণ বাংলাদেশ বর্তমান সময়ে দেউলিয়া পরিস্থিতির মধ্যে আছে। শেখ হাসিনা সরকার যেভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে এখানে বাংলাদেশে এনে রেখেছিলেন, তো পরবর্তী সময়ে বাংলাদেশ আপনারাই নিজেই দেখেছেন যে বাংলাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি, 15 ঘন্টা লোডশেডিং চলছে বাংলাদেশে। এমনতর পরিস্থিতির মধ্যে তারা সেই রোহিঙ্গা শরণার্থীদের কীভাবে তারা সেখানের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করবেন, স্বভাবত কারণেই তারা সেই রোহিঙ্গারা আমাদের এখানে ঢোকার চেষ্টা করছেন। তো রোহিঙ্গারা বা মৌলবাদী যারা আছে যে তারা সবসময় হিংসার পথটা অবলম্বন করে। আমরা দেখেছি বিভিন্ন সময়ের মধ্যে ভারতবর্ষ নয় টোটাল বিশ্বের মধ্যে যারাই উশৃঙ্খল পরিস্থিতি বা সন্ত্রাসী পরিস্থিতি তৈরি করছেন তারা প্রত্যেকেই মৌলবাদের সঙ্গে যুক্ত। সেই পরিসর অনুসারে আমি এই কথাটাই বলছি যে সেই মৌলবাদীরা যারা রোহিঙ্গা যারা আছেন তারা যদি আমাদের এখানে ঢুকে, আমাদের গ্রামবাসী হিসাবে বা আমরা একজন সচেতন ভারতবর্ষের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয় আমরা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং আমাদের যে বিএসএফ সুরক্ষা বাহিনী আছে তাদের নজরে সেই বিষয়টা আনার জন্য। ধন্যবাদ দিতে হয়। আসলে সচেতন ভারতীয় নাগরিক হিসাবে উনি যে বিষয়গুলি তুলে ধরেছেন এবং আপনারা ভিডিওর মাধ্যমে ওনার যে বক্তব্যগুলি শুনেছেন, আশা করি অনেকেও যারা অসচেতন ভারতীয় নাগরিক ওনারা বুঝতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখি রাস্তায় আরও 2-1 নাগরিক রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে বাইক নিয়ে আরেকজন দাঁড়িয়ে আছেন। দাদা, আপনার নাম? নীলকান্ত দাস। নীলকান্ত দাস। আপনার গ্রামের পাশেই বাংলাদেশের সীমান্ত, তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কী বলবেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলতে আমরা দীর্ঘদিন ছোটোবেলা দেখে এসেছিলাম যে আমাদের পূর্বপুরুষ যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছিলেন তখন এটাকে পূর্ব পাকিস্তান বলতেন। যদিও আমার জন্ম ইন্ডিয়াতে, আমি বাংলাদেশ কোনোদিন যাইনি বা দেখিনি। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি গল্প শুনেছি। ইদানিং যেটা আমরা দেখতে পেয়েছি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,
বাংলাদেশে যারা হিন্দুরা আছেন, হিন্দুরা অনেক কষ্টে আছেন, বা হিন্দুদের ধর্ম পালন করতে এখানে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠতা যে মৌলবাদী যারা আছেন বা মুসলিম ভাইরা যারা আছেন, এরা হিন্দুদের উপর অত্যাচার করছেন এবং মা বোনদেরকে টেনে হিসড়ে ইজ্জত নষ্ট করছেন। এবং কিছু কিছু দেবতার মন্দির আছে হিন্দুদের, এই মন্দিরগুলাতেও ভাঙচুর করছে। এগুলা দেখে আমাদের মনের মধ্যে একটা বিবেক সৃষ্টি হয়েছে, বা এই যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জেনারেশন যারা, এগুলার থেকে হিংসা শিখবে, আমি যেটা মনে করি। কিন্তু হিংসা সৃষ্টি হয় যখন আমরা সবাই মানুষ, হিন্দুরাও মানুষ, আমরাও মুসলিমরাও মানুষ, সবাই আমরা একে অন্যের পরিপূরক হিসাবে আমি মনে করি আমরা দীর্ঘদিন থেকে একটা সম্পর্কের মধ্যে ছিলাম। কিন্তু হিংসা কখন সৃষ্টি হয়? যখন দুইটা সমাজের মধ্যে, দুইটা জাতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখনই হিংসা সৃষ্টি হয়। ভবিষ্যৎ প্রজন্মের যারা ছোটো ছোটো ভাইয়েরা আছে, এরা এগুলা দেখে আরও অধিক পরিমাণে হিংসার বীজ সৃষ্টি করবে। তাই আমি আহ্বান রাখবো বাংলাদেশের সরকারের কাছে বা ইন্ডিয়ার সরকারের কাছে, যাতে সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকে, যার নিজ নিজ ধর্ম পালন করুক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে ভারতবর্ষে যারা বাস করি, এটা গণতান্ত্রিক হিন্দুর দেশ, হিন্দুদের মেজরিটি এখানে বেশি, হিন্দুরা কিন্তু মুসলিমদের সাথে এই ধরনের আচরণ করে না, এইটুকু আমি বলবো। তো এভাবেই সীমান্ত এলাকার মানুষ যারা রয়েছেন, তারা অনেকেরই আত্মীয় স্বজন রয়েছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই যে বিষয়গুলি দেখছেন, এটা উদ্বেগের বিষয়। দেখুন, একটা দেশ কিংবা একটা রাষ্ট্র, সেখানে জনগণ হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সব নাগরিক কিন্তু সমান অধিকার। আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা তৎপর রয়েছেন নিরাপত্তার কাজে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে।